কাবুল বিমানবন্দরে ফের হামলার শঙ্কার মধ্যেই শেষ ধাপে চলছে বিদেশিদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া। দেশ ছাড়তে মরিয়া আফগানরাও। দেশে দেশে তালেবান বিরোধী বিক্ষোভ। থামছেই না ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা। ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে নারী ও শিশু সহ 5 শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার। Ich bin die freie Rede, wir hat man nicht geliebt, wir hat man nicht gefeiert, was wollte das nicht wie? কোভিড বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল বার্লিন। দুর্নীতির অভিযোগ, লকডাউনে মানবেতর জীবন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের। এবং এক সপ্তাহ ব্যবধানে ফের শক্তিশালী হারিকেনের কবলে যুক্তরাষ্ট্র। লুইজিয়ানার দিকে ধেয়ে আসছে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী হারিকেন আইডা। কিউবায় ব্যাপক ক্ষয়ক্ষতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আফগানিস্তানে ক্ষমতার পটভূমি পরিবর্তনের পর সারা বিশ্বের বিমানবন্দরগুলোতে দেখা মিলছে একের পর এক আবেগঘন মুহূর্তে। এবার 12 বছর পর নিজের মা ও পরিবারের সঙ্গে মিলিত হলো আফগান বংশোদ্ভূত ফ্রান্সে বসবাসরত এক নারীর। আফগানিস্তানে আটকে পড়া ওই পরিবারটি শুক্রবার উদ্ধারকারী ফ্লাইটে করে প্যারিসে পৌঁছায়। এ সময় মা মেয়ের কান্নায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বিমানবন্দরে। 56 বছর বয়সী আফগান নারী কাদেরা এভাবেই বিমানবন্দরে নিজের মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন, কারণ দীর্ঘ 12 বছর পর তার মেয়ের সাথে মিলিত হতে পারছেন তিনি। অন্যদিকে মেয়ে সাকিবা দাউদ এত বছর পর মায়ের স্পর্শ পেয়ে হারিয়ে ফেলেন মুখের ভাষা। মা মেয়ের এমন মুহূর্ত দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে গোটা বিমানবন্দরের মানুষ। শুক্রবার এমন দৃশ্যের দেখা মেলে প্যারিসের বিমানবন্দরে। গত 15ই আগস্ট কাবুল দখল করার পর তালেবানের শাসন মানতে নারাজ এই পরিবারটি ফ্রান্সে যেতে আবেদন করেন, কারণ সেখানে তার মেয়ে থাকে। প্রায় 10 দিন চেষ্টার পর অবশেষে বিশেষ ফ্লাইটে করে তারা প্যারিসে পৌঁছান। পরিবারটি জানান তারা মানসিকভাবে বিপর্যস্ত। দেশ ছাড়ার কারণ তালেবান জোরপূর্বক বেশ কিছু নিয়মনীতি চাপিয়ে দিচ্ছে, আর সেগুলো মানতে তাদের বাধ্য করছে। তাই সঙ্গে থাকা আরেক মেয়ে এবং 3 ছেলে নিয়ে ফ্রান্সে পাড়ি জমান কাদেরা। তালেবান কাবুল দখলের পর আমাদের পরিবার নিয়ে আতঙ্কে ছিলাম। মাকে দেখে এখন সব ভয় চলে গেছে। জানতে পারলাম কাবুল বিমানবন্দরে আমার পরিবারের সাথে সেনাবাহিনী অনেক খারাপ ব্যবহার করেছে। 10 দিন ধরে অনেক চেষ্টা করেও ফ্রান্সের দূতাবাস থেকে কোনো সাহায্য পাইনি। পরে ফ্রান্সের সেনাবাহিনীর সাথে অনেক কষ্টে যোগাযোগ করে তাদের সাহায্যেই মা ভাই বোনদের আনতে পেরেছি। এটি তো মাত্র একটি পরিবারের চিত্র। এমন হাজার হাজার উদ্বিগ্ন মানুষ ছাড়তে চায় আফগানিস্তান। কাবুল বিমানবন্দরে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আরো অনিশ্চয়তার মধ্যে পড়ে বাসিন্দারা। আর যারা দেশ ছাড়তে পারছেন বিভিন্ন দেশে বিমানবন্দরে, তাদের চোখে মুখে মিলছে প্রশান্তির ছাপ। রোববার নতুন করে 5000 আফগানকে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি বিমান 1000 আফগানকে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বিভিন্ন দেশে সরিয়ে নিয়েছে। আরব আমিরাতে এসে খুব নিরাপদ অনুভব করছি। তালেবান কাবুল দখলের পর দেশে খুব ভয় পেয়েছিলাম, এখন মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি। এখন পর্যন্ত আরব আমিরাত 8500 মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে, আর যুক্তরাষ্ট্রে আফগানদের জন্য এরই মধ্যে তৈরি করা হয়েছে প্রায় 350 অস্থায়ী ঘর। জিনিয়া শেখ, সময় সংবাদ। এদিকে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের প্রতিবাদে এবং দেশটিতে আটকে পড়া আফগানদের দ্রুত উদ্ধারের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কানাডার টরন্টোতে বিক্ষোভ করেন দেশটিতে বসবাসরত হাজারো আফগান। তালেবান বিরোধী বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। জার্মানির বার্লিন, ফ্রান্সের প্যারিস, এমনকি গ্রিসের রাজধানী অ্যাথেন্সেও আফগানিস্তানে আটকে পড়া সাধারণ নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন হাজার হাজার প্রবাসী আফগান। এই স্লোগান, এই মিছিল আফগানিস্তানের সাধারণ নাগরিকদের সমর্থনে। দেশটিতে তালেবানের ক্ষমতা গ্রহণের প্রতিবাদে গেল কয়েকদিনের ধারাবাহিকতায় শনিবারও বিভিন্ন দেশে বিক্ষোভ করেন প্রবাসী আফগানরা। কানাডার টরন্টোতে এদিন আফগানিস্তানে আটকা পড়া সাধারণ নাগরিকদের দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ করেন হাজারো প্রবাসী। এতে সংহতি জানিয়ে যোগ দেন বহু স্থানীয় বাসিন্দাও। এ সময় দেশ ছাড়তে মরিয়া সাধারণ আফগানদের দ্রুত উদ্ধারে কানাডা ও এর মিত্র রাষ্ট্রগুলোর সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। একই সঙ্গে তাদেরকে কানাডায় নিয়ে এসে আশ্রয় দেওয়ার দাবিও জানান তারা।
তালেবান বিরোধী বিক্ষোভ হয়েছে জার্মানির রাজধানী বার্লিনেও। শনিবার করোনার বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আফগানিস্তানের স্বাধীনতার দাবিতে তালেবান বিরোধী বিক্ষোভ করেন হাজার হাজার প্রবাসী আফগান। এ সময় অন্তত অর্ধশত বিক্ষোভকারীকে আটকের কথা জানায় নিরাপত্তা বাহিনী। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও। আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে এদিন বিক্ষোভে অংশ নেন দেশটিতে বসবাসরত শত শত প্রবাসী আফগান, ছিলেন বহু ফরাসিও। এ সময় দেশ ছাড়তে মরিয়া সাধারণ আফগানদের দ্রুত সরিয়ে নেয়ার পাশাপাশি বিদেশি নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। আমার পরিবার এখনো আফগানিস্তানে। তালেবান বলছে তারা কাউকে হত্যা করবে না, কিন্তু এটি পুরোপুরি মিথ্যা। আমরা জানি তারা কতটা ভয়ঙ্কর। তারা কেবল ইউরোপের সমর্থন পেতে মিথ্যা আশ্বাস দিচ্ছে। আফগানিস্তানে এরই মধ্যে বহু মানুষ তালেবানের টার্গেটে পরিণত হয়েছে। নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এ কারণেই সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জানাতে আমরা এখানে জড়ো হয়েছি। এছাড়াও তালেবান বিরোধী বিক্ষোভ হয়েছে গ্রিসের রাজধানী এথেন্সেও। এতে যোগ দেন প্রবাসী আফগানদের পাশাপাশি স্থানীয়রাও। এ সময় বিক্ষোভকারীদেরকে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়ে তালেবান বিরোধী স্লোগান দিতে দেখা যায়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। থামছেই না ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রা। এবার ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে নারী ও শিশু সহ 5 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়া ও লিবিয়া থেকে 5টি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তাদেরকে উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে এটি একদিনে সর্বোচ্চ অভিবাসন প্রত্যাশী উদ্ধারের ঘটনা বলে জানিয়েছে প্রশাসন। থামছেই না ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা। লিবিয়া ও তিউনিসিয়া থেকে আসা 5 শতাধিক অভিবাসন প্রত্যাশী প্রাণের ঝুঁকি নিয়ে এভাবেই ছোট ছোট কাঠের নৌকায় করে পাড়ি দিচ্ছিলেন ভূমধ্যসাগর। উদ্দেশ্য একটাই, জীবন ও জীবিকার তাগিদে স্বপ্নের ইতালিতে পাড়ি জমানো। তিউনিসিয়ার অবস্থা সবাই জানি। সেখানে বেকারত্ব বেড়েই চলেছে। দেশে থেকে আমরা আর কি করব? আমাদের কাজের প্রয়োজন। আমরা একটি উন্নত ভবিষ্যৎ চাই। বিবিসি জানায়, শনিবার ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে বিপুল সংখ্যক ওই অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। পরে উদ্ধার কাজে যোগ দেয় স্পেনের বেসরকারি সংস্থা অ্যাস্ট্রালো। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদেরকে প্রয়োজনীয় খাবার ও পানি সরবরাহ করে তারা। উদ্ধারকৃতদের মধ্যে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী লিবিয়ায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জানা গেছে। ইউরোপে প্রবেশের লক্ষ্যে নৌকার জন্য অপেক্ষা করার সময় তারা নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন শরণার্থীরা। তবে তারা লিবিয়াতে মিথ্যা কারাবাসের শিকার হয়েছিলেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে ইতালি প্রশাসন। এদিকে সাম্প্রতিক সময়ে এটি একদিনের সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী উদ্ধারের ঘটনা বলে দাবি করেছেন ল্যাম্পেদুসা দ্বীপের মেয়র তোতো মার্তেল্লো। গেল মে মাসে 1000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী ল্যাম্পেদুসা দ্বীপে ঢুকে পড়েছিলেন বলে জানা গেছে। দ্বীপটিতে 300 শরণার্থীকে রাখার জন্য একটি ক্যাম্প তৈরি করা হলেও বর্তমানে সেখানে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি মানুষ অবস্থান করছেন। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী হারিকেনের কবলে যুক্তরাষ্ট্র। কিউবায় তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে 150 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন আইডা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, বর্তমানে এটি মেক্সিকো উপসাগরে অবস্থান করলেও স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7টা নাগাদ লুইজিয়ানা উপকূলে আঘাত হানতে পারে। হারিকেন ক্যাটরিনার 16 বছর পূর্তির দিনেই আঘাত হানতে যাচ্ছে এটি। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হানে হারিকেন হেনরি। এতে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দেয় ভারী বৃষ্টিপাত। সৃষ্টি হয় আকস্মিক বন্যার। ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারান বেশ কয়েকজন। হারিকেন হেনরির রেশ কাটতে না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। দ্বীপ রাষ্ট্র কিউবায় ধ্বংসযজ্ঞের পর মেক্সিকো উপসাগর হয়ে লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে আইডা। বর্তমানে ক্যাটাগরি 1 মাত্রা হলেও আঘাতের সময় এটি ক্যাটাগরি 4 মাত্রা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের। প্রাথমিকভাবে লুইজিয়ানা উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেয়া হলেও টেক্সাস, মিসিসিপি, আলাবামা ও টেনেসি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হারিকেনের প্রভাবে দেখা দিতে পারে ভারী বৃষ্টিপাত। হারিকেন আইদাকে অতি ভয়ঙ্কর উল্লেখ করে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। You know, Ida is turning into a very, very dangerous storm. I need not tell you. Just got another briefing from the Hurricane Center, and as you know, it's now heading straight for right toward Louisiana. এর আগে কিউবায় তাণ্ডব চালায় আইডা। এতে প্রাণহানির খবর না পাওয়া গেলেও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছপালা, বিদ্যুৎহীন রয়েছে বহু মানুষ। এমন একটি দিনে হারিকেন আইডা আঘাত হানতে যাচ্ছে, যে দিনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ঘূর্ণিঝড় ক্যাটরিনা আঘাত এনেছিল আজ থেকে 16 বছর আগে, অর্থাৎ 2005 সালের ঠিক এই দিনে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল জার্মানি। শনিবার বার্লিনের রাস্তায় নামে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, করোনা নিয়ন্ত্রণের নামে গত 1 বছর ধরে জার্মানিতে স্বৈরশাসন জারি করেছে মার্কেল প্রশাসন। বিধিনিষেধ তুলে না নিলে লাগাতার সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন তারা। জার্মানির বার্লিন থেকে সেই খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। করোনার ডেল্টা ভেরিয়েন্টের কারণে সব ধরনের সমাবেশ আগেই নিষিদ্ধ করেছিল জার্মান প্রশাসন, কিন্তু ম্যার্কেল সরকারের করোনা সংক্রান্ত সব আদেশকে অমান্য করে বরাবরের মতোই শনিবারও রাজধানী বার্লিনে করোনা বিধি বিরোধী সমাবেশ করেছে বিকল্প চিন্তা, মৌলিক দল ও সমমনা আরও 13টি সংগঠন। বরাবরের মতোই রাজধানী বার্লিনের নানা সড়কে করোনা বিরোধী সমাবেশগুলোতে ছিল না মাস্কের কোনো বালাই। সমাবেশকারীদের কাউকেই মানতে দেখা যায়নি কোনো রকম সামাজিক দূরত্ব। এ সময় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ দুর্নীতিবাজ মন্ত্রীদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। সমাবেশে 12 থেকে 17 বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করা হয়। বড়দের যেমন জ্বর, কাশি, সর্দি হয় তেমনি বাচ্চাদেরও হয়, কিন্তু করোনার নাম দিয়ে মৌলিক স্বাধীনতা, অধিকার হরণ করে জনগণকে দাবিয়ে রাখার অপচেষ্টা আমরা নস্যাৎ করে দেব। দরকার হলে বারবার রাজপথে নামব। তবে নগরীর কয়েকটি সমাবেশে উত্তেজিত সমাবেশকারীরা এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে দুপক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয় কমপক্ষে 4 পুলিশ সদস্য, আটক করা হয় অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে। এদিকে করোনার নিয়ম নীতি না মানায় জার্মানি জুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। দেশটির সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বড়সড় গণজমায়েত এড়ানো না গেলে আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে করোনা। করোনা থেকে সুরক্ষার নামে শিশুদেরকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা থেকে যদি ম্যার্কেল প্রশাসন সরে না আসে, তাহলে আরো বড়সড় আন্দোলনের হুমকি বিক্ষোভকারীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মালয়েশিয়ায় করোনার প্রকোপ আর দীর্ঘ লকডাউনের কবলে পড়ে কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রবাসী। অনেকের ঘরে নেই বেঁচে থাকার মতো সামান্য খাদ্য। অসহায় প্রবাসীদের সাহায্যে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির বিভিন্ন রাজ্যে চলমান ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম দফের লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। চাকরি হারানোর কারণে দেশে টাকা পাঠাতে পারছেন না অনেকে। ওয়ার্কার থেকে শুরু করে স্টুডেন্ট, আমরা যারা আছি প্রত্যেকের পাশে দাঁড়াচ্ছে। আশা করি যে অন্যান্য গ্রুপ যারা আছে তারাও এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। সংকটে আছি আমরা, এই জন্য এখানে আসছি কিছু দান নেওয়ার জন্য। সবাই যদি এইভাবে সহযোগিতা করে তাহলে আমরা প্রবাসীরা অনেক শান্তিতে এই দেশে থাকতে পারবো। দৈনিক অথবা সাপ্তাহিক চুক্তিভিত্তিতে কর্মরত প্রবাসীদের পাশাপাশি দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিরাও অর্থ ও খাদ্য সংকটে পড়েছেন। অসহায় প্রবাসীদের সাহায্যে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন একটি তহবিল গঠন করেছে। সেই কার্যক্রমে কম সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন সামর্থ্যবান প্রবাসী এবং দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান। এ অবস্থায় মানবিক দিক বিবেচনা করে অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ীদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশি কমিউনিটির। যারা মালয়েশিয়ায় আছেন, আমাদের অবস্থা সম্পন্ন প্রবাসী ভাই বোনেরা, তারা সবাই উন্মুক্ত মনে আমাদের এই ভাইদের জন্য আপনারা
সাহায্যের হাত বাড়িয়ে দেন। করোনা শুরু হওয়ার পর অনেকেরই চাকরি না থাকার কারণে তাদের যে খাদ্য সংকট দেখা দিয়েছে, সেখানে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম চেষ্টা করছে প্রবাসীদের কাছে যাদের খাদ্য সমস্যা আছে তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার। মালয়েশিয়ায় করোনার সংক্রমণের শুরু থেকেই প্রবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে অ্যাসোসিয়েশন বাংলাদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠন করে অনলাইন স্বাস্থ্য সেবা। সংস্থাটির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এবার মধ্যস্থতার ভূমিকায় ইরাক। বাগদাদে শুরু হওয়া আঞ্চলিক সম্মেলনে চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানকে এক টেবিলে এনেছে দেশটি। দুই দেশের প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের প্রভাব পড়েছে ইরাক, ইয়েমেন এবং লেবানন সহ অন্যান্য দেশেও। জঙ্গি গোষ্ঠী আইএস নির্মূলের পর অনেকটাই স্বাভাবিক ইরাক। তবে দেশটিকে নিয়ে প্রতিবেশী দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের টানাহেঁচড়া এখনো অব্যাহত। অর্থনৈতিকভাবে ভঙ্গুর এ দেশটিতে শান্তির সুবাতাস শুরুর পর এবার মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দেশ সৌদি আরব ও ইরানকে এক টেবিলে এনেছে দেশটি। আঞ্চলিক এ সম্মেলনে সৌদি আরবের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। অন্যদিকে ইরানের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান। সম্মেলনে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় যে কোনো দেশের সাথে কূটনৈতিক আলোচনার কথা জানিয়েছে রিয়াদ। নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রয়েছে বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সহিংসতা নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। আঞ্চলিক নিরাপত্তায় যে কোনো দেশের সাথে কূটনৈতিকভাবে আলোচনা করতে চাই আমরা। সৌদি আরব সবসময় ইসলামী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে কাজ করছে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা রক্ষায় আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চাই। আঞ্চলিক নিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তেহরান প্রস্তুত বলেও জানান তিনি। এ সময় আঞ্চলিক নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র কখনোই অঞ্চলে মানুষের শান্তি ও নিরাপত্তা চায় না। তার প্রমাণ আমরা দেশে দেশে দেখতে পাচ্ছি। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর উন্নয়নে হাতে হাত রেখে কাজ করতে প্রস্তুত। আমরা সম্মিলিতভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে চাই। বাগদাদের এ সম্মেলনকে আরব অঞ্চলের প্রধান গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ইরাকের প্রত্যাবর্তন হিসেবে দেখছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে আরব বিশ্বের নতুন ভূমিকায় আসতে পারে ইরাক। তাই এই ভূমিকায় প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে এক টেবিলে বসানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সৌদি আরব ও ইরানের পাশাপাশি সম্মেলনে অংশ নিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আবারও আফগানিস্তান প্রসঙ্গ। উড়ন্ত বিমানে মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন এক আফগান নারী। দুবাই থেকে বার্মিংহামগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শিশুটির নাম রাখা হয়েছে হাওয়া। দুবাই থেকে বার্মিংহামগামী টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি যখন ভূপৃষ্ঠ থেকে ৩৩,০০০ ফুট উপর দিয়ে ছুটে চলছিল, তখন পৃথিবীর আলোর মুখ দেখে এই শিশুটি। আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের সহায়তাকারী আফগান নাগরিকদের সরিয়ে নেয়ার সময় সেই ফ্লাইটে ছিলেন ২৬ বছর বয়সী আফগান নারী সোমান নুরি। টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি কাবুল ত্যাগের পর দুবাই থেকে বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দিলে মাঝ আকাশেই প্রসব ব্যথা ওঠে ওই নারীর। বিমানে কোনো চিকিৎসক না থাকায় কেবিন ক্রুদের সহায়তায় ফুটফুটে এই কন্যা সন্তানের জন্ম দেন সোমান নুরি। মেয়ের নাম রাখেন হাওয়া। মা ও কন্যা সন্তান দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছে টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মাঝ আকাশে এমন বিরল ঘটনার সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত বিমানের কর্মীরা। এর আগে জার্মানির উদ্দেশ্যে কাবুল ছেড়ে যাওয়া একটি বিমানে এক আফগান নারী কন্যা সন্তানের জন্ম দেন। মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানের মধ্যে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন শরণার্থী ওই নারী। ওমর ইনান, সময় সংবাদ। গ্রিনল্যান্ড উপকূলের অদূরে নতুন একটি দ্বীপ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, যেটিকে বিশ্বের সবচেয়ে উত্তর প্রান্তের দ্বীপ মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ায় দৃশ্যমান হয়েছে দ্বীপটি। এ
এর আগে পৃথিবীর উত্তর মেরুর সবচেয়ে কাছের দ্বীপ ছিল ওদাক আইল্যান্ড। সম্প্রতি দ্বীপটিতে অভিযানে বের হন কয়েকজন বিজ্ঞানী। কঠিন ঠান্ডা পরিবেশে খাপ খাওয়াতে সক্ষম এমন নতুন প্রজাতির প্রাণীর সন্ধান করাই ছিল তাদের উদ্দেশ্য, আর তাতে বেরিয়ে আসে নতুন এক তথ্য। বিজ্ঞানীরা একসময় আবিষ্কার করে দ্বীপটি থেকে আরও প্রায় 800 মিটার উত্তরে অবস্থান করছেন তারা। পরে তারা সিদ্ধান্তে আসেন ওদাক আইল্যান্ড নয়, বরং তারা দাঁড়িয়ে আছেন অন্য একটি দ্বীপে, যেটি এখন পৃথিবীর উত্তর মেরুর সবচেয়ে কাছের। তারা নতুন আবিষ্কৃত এই দ্বীপের নাম দেওয়ার কথা ভাবছেন কেকারতাক অ্যাভারনার লেক আইল্যান্ড। আমরা ভুলে আরো উত্তরের দিকে যেতে থাকি। হেলিকপ্টার থেকে নেমে দেখি ওদাক আইল্যান্ড থেকেও 800 মিটার দূরে চলে গেছি। অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। অনেক আলোচনার পর বুঝলাম আমরা নতুন একটি দ্বীপে দাঁড়িয়ে আছি। নুড়ি, পাথর, কাদাযুক্ত নতুন এই দ্বীপটির চারপাশে বরফে ঢাকা। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে, আর তাতেই মিলেছে বিশ্বের সবচেয়ে উত্তর প্রান্তের নতুন দ্বীপটি। বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব পৃথিবীর মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন বিজ্ঞানীরা। জিনিয়া শেখ, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।